আপনি দেখবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর 2 দিন পরে পরে কিন্তু মানুষকে আশা দিচ্ছে, বিভিন্ন বিভিন্ন ইনস্টিটিউশনের প্রধান কিন্তু আজকে আশা দিচ্ছে, বিডার চেয়ারম্যান আশা দিচ্ছে, কিন্তু আমরা কিন্তু আমাদের রেগুলেটরের কাছ থেকে এরকম কোনো আশার বাণী শুনতে পারি না। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের শুনতে হবে, আমাদেরকে আশার বাণী দিতে হবে, না হলে কিন্তু এই বাংলাদেশ 2.0 তে আপনাদেরকে কেউ আর সহ্য করবে না। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এসেছিলাম। আমি আপনাদেরকে আমাদের যে একটু ছোট প্রেস রিলিজের মতো আছে, আমি এটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা একটু এটা দেখবেন। সবাইকে ধন্যবাদ। আমরা চাই আমাদের ক্যাপিটাল মার্কেট ডেভেলপ হোক, আমাদের ইন্ডেক্স যাতে সামনের 5 বছরে 10,000 চলে যায়, আমাদের এখানে বন্ড মার্কেট ডেভেলপ হোক, আমাদের এখানে ইসলামিক ফান্ড ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট হোক, সুকুক ডেভেলপ হোক, এখানে এখানে আরো অনেক ইনস্ট্রুমেন্ট আসুক। এই জিনিসগুলো নিয়ে জাতীয় নাগরিক পার্টি কাজ করছে। আপনারা শীঘ্রই আমাদের গঠনতন্ত্রতে ক্যাপিটাল মার্কেট নিয়ে স্পেসিফিক অনেকগুলো প্রপোজাল পাবেন। আই গেস আপনারা আজকেও শুনতে পেরেছেন যে আমরা ক্যাপিটাল মার্কেট নিয়ে কিন্তু স্পেসিফিক পয়েন্টে কথা বলছি, যেগুলো দিলে ভালো হবে। তো জাতীয় নাগরিক পার্টি এখানে কাজ করছে, আরো কাজ করবে, এবং বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটকে কিভাবে ইন্টারন্যাশনাল ক্যাপিটাল মার্কেটে কনভার্ট করা যায়, কিভাবে ওই জায়গায় নিয়ে যায়, এই জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করবে। আপনাদের সবার দোয়া, আপনাদের সবার দোয়া আমাদের জন্য রাখবেন। আমরা দেশের জন্য, আপনাদের জন্য কাজ করতে চাই। সবাইকে ধন্যবাদ। আমাদের নাইদ ইসলাম এবং নাসিরউদ্দিন পাটোয়ারির পক্ষ থেকে আপনাদের সবার প্রতি সালাম রইল। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আব্দুল্লাহ ফয়সাল ভাই, অসাধারণ আমাদের হৃদয়ের কথাগুলা উনি বলেছেন। আমরা যেটা দীর্ঘদিন চাইছিলাম যে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্বে যারা আছে তারা আমাদের পুঁজিবাজার বিষয়ে কিছু বলুক, কিন্তু আজ অত্যন্ত আনন্দিত হয়েছি যে তারা পুঁজিবাজার বিষয়ে অনেক দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য পদক্ষেপ নিয়েছে। এটা আমরা সবাই আনন্দিত। আমরা আবার একটা করতালির মাধ্যমে স্বাগত জানাই আব্দুল্লাহ ফয়সাল ভাইকে। এখন আপনাদের সম্মুখে বিগত ফ্যাসিস্ট সরকারের আমল থেকে এই পুঁজিবাজারের জন্য লড়াই করেছেন, জেল খেটেছেন আমাদের বড় ভাই, স্বাগত বক্তব্য রাখবেন কাজী মোহাম্মদ নজরুল। কাজী মোহাম্মদ নজরুল এখন স্বাগত বক্তব্য দেওয়ার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করা হলো। আজকে এই সাংবাদিক সম্মেলনে সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা এবং উপস্থিত বিনিয়োগকারী ভাইরা, আজকের এই সাংবাদিক সম্মেলনের সভাপতি, বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর্স অ্যাসোসিয়েশনের সংগ্রামী সভাপতি আসিফ ইকবাল ভাই সহ উপস্থিত ভাইরা, সাথী বন্ধুরা, স্বাগত বক্তব্যের আগে আমি আমাদের 2010 থেকে এই পুঁজিবাজারের সর্বস্ব হারিয়ে যে সমস্ত বিনিয়োগকারীরা আত্মহত্যা করে এই সুন্দর পৃথিবী থেকে চির বিদায় নিয়ে চলে গেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করব, স্বাগত বক্তব্য শুরু করব। তার আগে আজকে আমি একটি আমাদের এই দেশের, এই জাতির এক বিসংবাদ, শোক সংবাদ জানাচ্ছি। সেটা হচ্ছে, আপনারা জানেন বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী মুস্তাফা জামান আব্বাসী, উনি আজকে ভোরে এই সুন্দর পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছাত্র বন্ধুরা, আজকে এই সাংবাদিক সম্মেলন আমরা যে বক্তব্য নিয়ে এসেছি, আগামীকাল আমাদের প্রধান উপদেষ্টা এদেশের শোষিত মানুষের হাহাকারের যে আন্দোলনে জুলাই বিপ্লবের মাধ্যমে যাকে এই রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার দেওয়া হয়েছে, সে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমাদের পুঁজিবাজারের বিনিয়োগকারীদের হাহাকারের
চিৎকারের কারণে সর্বস্ব হারানোর আত্মবেদনার চিৎকারে উনি আগামীকাল পুঁজিবাজার নিয়ে যে বৈঠকে বসছেন, আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি। সে পুঁজিবাজারে উনি যাদেরকে নিয়ে বসছেন, একই কাজায় শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার তিনিও বসেছিলেন। কিন্তু এই পুঁজিবাজারের সবচেয়ে বড় স্টোক হোল্ডার, সবচেয়ে বড় অংশীজন হচ্ছে বিনিয়োগকারীরা। শেখ হাসিনা যেভাবে বিনিয়োগকারীদের পুঁজিবাজারকে নিয়ে উনি বৈঠক করেছিলেন, কিন্তু পুঁজিবাজারে কোনো বিনিয়োগকারীর সেখানে অংশগ্রহণ করতে উনি সুযোগ দেননি। একই কাজায় এই সরকার, এই ডক্টর ইউনূস সাহেব আগামীকাল বসছেন। আমরা জানি না উনি কি একই কাজা হাঁটছেন কিনা। আমাদের দুঃখের সাথে বলতে হয়, আজকে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে এবং তার সাথে যে কমিশনে যারা আছেন তারা কারা, তাদের পরিচয় কি। আমরা দেখতে পেলাম ফ্যাসিস্ট সরকারের দোষর আজকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান রাশেদ মাকসুদ, তিনি কি ছিলেন, উনি কি করতেন? উনি ফ্যাসিস্ট সরকারের আমলে স্ট্যান্ডার্ড ব্যাংকের এমডি ছিলেন। স্ট্যান্ডার্ড ব্যাংকের মালিক কে ছিলেন? তার উনি সে কাজী আকরাম শেখ হাসিনা অত্যন্ত আস্থাভাজন, অত্যন্ত ঘনিষ্ঠ। সে কাজী আকরামের থেকে তারপর উনি গেলেন এনআরবিসি ব্যাংকের, সেখানে আপনারা জানেন 364 কোটি অথবা আমার ভুল হতে পারে 264 কোটি টাকার একটি মানি লন্ডারিং মামলা সে ব্যাংকে হয়েছিল, সেখানে রাশেদ মাকসুদের নামও জড়িত ছিল। সাথীয় বন্ধুরা, আজকে দুঃখের সাথে বলতে হচ্ছে, আজকে আমরা যার অপসারণের দাবিতে আমরা আন্দোলন করছি বিনিয়োগকারীরা, এবং যার অপসারণ সহ তার শাস্তির দাবিও জানাচ্ছি। এই খন্দকার রাশেদ মাকসুদকে অপসারণের জন্য আমরা প্রধান উপদেষ্টার নিকট আগামীকালে উনি যে বৈঠকে বসছেন, সেই বৈঠকে যাতে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আসে। সাথীয় বন্ধুরা, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের সাংবাদিক ভাইরা অনেকক্ষণ বসে আছেন। এখন আপনাদের সামনে এই সাংবাদিক সম্মেলনের মূল বক্তব্য উপস্থাপন করবেন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর্স অ্যাসোসিয়েশনের সংগ্রামী সভাপতি এস.এম. ইকবাল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইরা এবং অন্যান্য যারা উপস্থিত আমার সহযোদ্ধারা, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত খুশি যে আগামীকাল আমাদের দেশের প্রধান উপদেষ্টা পুঁজিবাজারকে নিয়ে, শুধু পুঁজিবাজারকে নিয়ে যমুনাতে দুপুর 12টায় বসছেন, কিভাবে উন্নয়ন করা যায় পুঁজিবাজারের, সেই বিষয়টাকে মাথায় রেখে। কারণ কি, আমরা জুলাই বিপ্লবের পর এই অথর্ব কমিশন, রাশেদ মাকসুদ কমিশন, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তার তাণ্ডব লীলায় যখন আমরা রাস্তায় নেমেছি, সর্বশেষ আমাদের ছিল কাফন মিছিল। সেই কাফন মিছিলের আওয়াজে আমাদের রাস্তা মাটি এবং মানুষের ক্রন্দনে যখন আকাশ বাতাস ভারী হয়ে গেছে, ঠিক এত কিছুর বিনিময়ে যদি উনি একটি মিটিং করতে পারেন, তার জন্য তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমি বলতে চাই, যে স্বৈরাচারের পতন হয়েছে, যে স্বৈরাচার 15 বছর আমাদের পুঁজিবাজারকে বিনাশ করেছে, ব্যাংক লুটের মাধ্যমে, পুঁজিবাজার লুটের মাধ্যমে বিদেশে চলে গেছে, পাড়ি জমিয়েছে তাদের সরকার, তার সাথে আমাদের তুলনা করতে হবে 5ই আগস্টের পর মানুষের আকাঙ্ক্ষিত সেই অভ্যুত্থানের ফসল ডক্টর ইউনূস সরকারকে। অত্যন্ত পরিতাপের বিষয়, আমার অনেক প্রিয়, অনেক কিছু সামান্য স্মৃতি বিজড়িত এই ডক্টর ইউনূস, আমি তাকে শ্রদ্ধা করি, তাকে নিয়ে গর্ব করি। বাংলাদেশ আজকে চিনে ডক্টর ইউনূসের নামে। এত বড় যার অবদান, এই সরকার যে এখন বর্তমানে আছেন, তাদের বুঝতে হবে তারা কিভাবে এসেছেন। তারা
এই জনপ্রতিনিধি নন, তারা নির্বাচিত কোনো সরকার নন। মনে রাখতে হবে তাদের দায়িত্ব কি, কিভাবে এসেছেন। আলেকজান্ডার দ্য গ্রেট বলেছিলেন, আই কেম, আই স অ্যান্ড আই কনকার্ড। ডক্টর ইউনূসও কিন্তু তাই। যেদিন তার যাবার কথা ছিল জেলে হাসিনার ষড়যন্ত্রে, সেই দিন তিনি বসেছেন হাসিনার চেয়ারে। আল্লাহর খেলা আমরা দেখেছি, খুশি হয়েছি, আনন্দিত হয়েছি, বুক 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 আশায় বুক ভরে গেছে যে এইবার বোঝায় পুঁজিবাজারের বিনিয়োগকারীরা তাদের জীবন ফিরে পাবে, তাদের পুঁজি ফিরে পাবে। 3 দিন তার প্রতিফলন দেখেছি আমরা। কিন্তু আশ্চর্য কথা যে এই রাশেদ মাকসুদ স্বৈরাচারের দোসর, আজিজ খানের সেই সামিট গ্রুপের অ্যাডভাইজার, স্ট্যান্ডার্ড ব্যাংকের লুটতরাজকারী স্ট্যান্ডার্ড ব্যাংক কার ছিল সব জানা আছে, আমাদের সব কিছুই জানা আছে। সে যে স্বৈরাচারের দোসর শত শত প্রমাণ আছে, তাকে বসানো হলো এখানে। কে বসালেন? কে বসালেন তাকে এই চেয়ারে? ডক্টর ইউনূস তো নিজে বসাননি। এখানে তার জন্য দায়ী হলো অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। আমরা জানি সালেউদ্দিন আহমেদ একমাত্র ব্যক্তি। আমি একটু কথা এখানে বলেই ফেলি যে আজকে আমার বিবিসি টেলিভিশনে একটা সাক্ষাৎকার আছে 10টায়, রাত 10টায়। সেখানকার বিষয় হলো বেহাল পুঁজিবাজার, দায় কার? আমি বলবো বেহাল পুঁজিবাজার দায় কার? দায় অর্থ উপদেষ্টা। এক বাক্যে অর্থ উপদেষ্টা। এখানে যদি অর্থ উপদেষ্টা যদি তাকে, এই অর্থ উপদেষ্টাকে যদি অপসারণ করা না হয়, এই সালেউদ্দিন আহমেদকে যদি অপসারণ করা না হয়, এই যদি রাশেদ মাকসুদকে অপসারণ করা না হয়, এবং নব্য ক্যান্সার ডক্টর আনিসুজ্জামান চৌধুরীকে যদি অপসারণ করা না হয়, এই আবু আহমেদকে যদি অপসারণ করা না হয়, এই কমিশনকে যদি, পুরা কমিশনকে যদি এই স্বৈরাচার সরকারের অপসারণ করা না হয়, তাহলে আমি বলবো এর জন্য দায়ী হলো ইউনূস সরকার। দায়িত্বহীন কণ্ঠে বলবো, কারণ আমার ছেলে যদি রাহাজানি করে, চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, আমি যদি হাজি হয়ে টুপি মাথায় বসে থাকি, আমাকে কি ভালো বলবে মানুষ? আমার দায়িত্ব কি? যদি আজকে আসিয়া যদি দোষিত হয়, তার দায় নিতে হবে এই ইউনূস সরকারকে। 33 লাখ বিনিয়োগকারী যদি আজকে নিঃশেষ হয়ে যায়, তাদের লাশ যদি পড়ে যায়, সেই লাশের উপর দিয়ে যদি ডক্টর ইউনূস আপনি হেঁটে যান, তাহলে আপনার বিরুদ্ধে হবে আমাদের অবস্থা। এটা হলো আমার মূল কথা। এখন আসি যে শেখ হাসিনা, উনি যে স্বৈরাচার, উনি যে যা করে গেলেন, আপনি কেন তাই করছেন? শেখ হাসিনার পতনের পিছনে কিন্তু অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা কারণ হলো উনি যাকে নিয়োগ দিয়েছেন, যত খারাপ হোক, যত সমালোচনা হোক, উনি ভালো, তার বিরুদ্ধে আর কেউ কথা বলতে পারে নাই, টু শব্দ করতে পারে নাই। এটাই তার পতনের মূল কারণ। নাইমুল ইসলাম খানের মতো তসলিমা নাসরিন, যাকে পরিত্যক্ত স্বামী হিসেবে ফেলে দিয়ে গেছে, তাকে উনি হচ্ছে তার প্রেষ্ঠ ছিল। কেমন সুন্দর পুরস্কার। ওবাল কাদুর একটা জোকার, তো তার জোকার হিসেবেই জানে। কতবার চেঞ্জ করার কথা মানে মানুষ বলছে। পাবলিক পারসেপশন বুঝতে হবে, জনগণ কি চায়, জনমত কি। জনমতকে যারা তোয়াক্কা করে না, জনমতকে যারা রিড করতে পারে না, তাদের পতন অবশ্যম্ভাবী। আমি দুঃখের সাথে বলতেছি, 33 লাখ বিনিয়োগকারীর বোনের ভাষা, তাদের 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 মন মানসিকতা, তাদের ভাষা এই সরকার বুঝতে পারে নাই। 8 মাস গেছে, 8 মাসে তারা বুঝতে পারে নাই। তাহলে 8 মাসে এই স্বৈরাচারের দোসররা এই ক্ষমতায় থাকতে পারতো না, এই পুঁজিবাজার লুট করতে পারতো না। এই স্বৈরাচারের সরকার 15 বছর যা লুটপাট করেছে, তার চেয়ে বেশি লুটপাট হয়েছে এই 8 মাসে। 90,000 কোটি টাকা, 90,000 কোটি টাকা লুটপাট হয়েছে। কে চেয়ে চেয়ে দেখছেন আপনারা? আমরা কি আপনাদের মানে তারপরে আমরা বলবো যে না, বিপ্লবী সরকার, এই অভ্যুত্থানের সরকার ভালো? নো, কখনোই না। সত্য বলবো, যারা ন্যায়ের পথে না আছে, যারা সত্যের পথে না আছে, যারা মুখে বলবে ভালো কথা আর লুটতরাজ করে দেশ শেষ করবে, তাদের পক্ষে আমরা নাই। তাদের বিরুদ্ধে যেই হোক, যে দল হোক, কারো সঙ্গে আমাদের কোনো আপোষ নাই। 33 লাখ বিনিয়োগকারী লুট করেছে অতীত সরকার, যারাই করেছে, এবং বর্তমান সরকারে যারা সংশ্লিষ্ট, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। আমরা দেখতে চাই আজকে শুধু যাদের বিরুদ্ধে আমাদের অবদান, যাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন, তাদের নিয়ে হচ্ছে আজকে আগামীকালের মিটিং। কি আশ্চর্যের বিষয়! আমরা তো তাদেরই চাই অপসারণ। তাদের নিয়ে কি মিটিং? স্টেক হোল্ডার বলতে কি বোঝায়? আই ওয়ান্ট টু নো দ্য ডেফিনেশন অফ স্টেক হোল্ডার। স্টেক হোল্ডারের সংজ্ঞা কি? যারা সংশ্লিষ্ট 33 লাখ বিনিয়োগকারী, তারা স্টেক হোল্ডার নাকি ওই রাশেদ মাকসুদ আর হোল্ডার? আমেরিকা চলে গেছে জামাইকে, হ্যাঁ, একটা বইয়ের নাম আছে আনন্দময়ীর আগমনে। এখন দেখতেছি আমরা রাশেদ মাকসুদের আগমনে জামাইয়ের জন্য গেট করা হয়েছে, তাদের যমুনায় তাকে বসিয়ে তার সাথে মিটিং হবে। হোয়াট ইজ দিস? এগুলি কি হচ্ছে দেশে? তামাশা, বিনিয়োগকারীদের নিয়ে তামাশা। এই তামাশার আমরা একটাই দেখবো,
ডক্টর ইউনূসের অগ্নি পরীক্ষা আগামীকাল ইনশাল্লাহ আমরা বলছি এই তিনজনকে, এই পুঁজিবাজার ধ্বংসকারী, এই ষড়যন্ত্রকারী, এদেরকে যদি অপসারণ করা না হয় তাহলে কিন্তু আমরা ভাববো যে আপনিও সেই স্বৈরাচারের দোসর, আপনিও সেই শেখ হাসিনার পথে হাঁটছেন। সোজা কথা, এখানে কোনো আপোষ নাই। আর মুখে যারা বলবে যে দেশ সেবা আর গোপনে হবে পকেট সেবা, এই সমস্ত যেই হোক, যে দল হোক, যে মত হোক, তাদের সাথে আমরা নাই। আমাদেরকে প্রমাণ করতে হবে যে বিনিয়োগকারী যে ফোরাম, বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন, তারা যা আন্দোলন করছে, তারা লোভ, লালসা, টাকা পয়সা, আত্মসাৎ, কোনো কারো হুমকি দামকি এতে ভয় পায় কিনা? কোনো কিছুতে তাদের আপোষ নেই। কারো দালাল না আমরা। দালাল শব্দটা আজকে আমরা ন্যায্য কথা বলবো, সত্য কথা বলবো। কি আছে আজকে এই দেশের এই পরিণতি কেন? আমরা শুধু পুঁজিবাজার নিয়ে নেই, আমাদের পুঁজিবাজার বাঁচতে হবে, এই দেশকেও বাঁচাতে হবে। দেশে উচ্ছৃঙ্খলা, বিশৃঙ্খলা, দেশের অর্থনীতি ধ্বংস করা, এগুলির জন্য আমাদের অবদান রাখতে হবে। আমরা অরাজনৈতিক প্রতিষ্ঠান, আমি এর আগেও বলেছি যে শহীদ জিয়ার রক্তের উত্তরসূরি যদি তারেক রহমান, তার ভিতরে এখানে কমিটমেন্ট থাকতে হবে যে এই দেশে 33 লাখ বিনিয়োগকারী কি হচ্ছে, আমরা তো অনেকেই, এটা সিনসিয়ারলি স্পিকিং, যে নেক্সট গভর্নমেন্ট, যেহেতু একটা স্বৈরাচারী সরকার পতন হয়েছে, নেক্সট গভর্নমেন্ট সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে বিএনপির একটা যথেষ্ট সম্ভাবনা আছে। আমরা চাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, অনেকেই ফেসবুকে আবেদন করেন এই সরকার 5 বছর 10 বছর ইত্যাদি থাক, এই ধরনের আবেগ দিয়ে হবে না। যে দেশ গণতান্ত্রিক দেশ, সেখানে গণতান্ত্রিক পর্যায়ে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের মাধ্যমে আসতে হবে। এটা হলো আমাদের আবেদন। এখানে নির্বাচন হতে হবে। নির্বাচনের নামে করে আমরা 5 বছর 10 বছর প্রলম্বিত করব অনির্বাচিত সরকার, এটা আমাদের কোনো আবেদন না। এটা স্বৈরাচারী সরকারও বলেছে। শেখ হাসিনার ভাষা ছিল না, স্বৈরাচারের ভাষা ছিল না যে অনির্বাচিত সরকার হবে না? তাহলে ডক্টর ইউনূস কি তার চেয়েও বেশি স্বৈরাচার হবেন যে অনির্বাচিত সরকার? কোনো কিছু লোভ লালসার ঊর্ধ্বে যান। আপনার যে সম্মান, এই বাংলাদেশের রাষ্ট্রপতি হলে আপনার কোনো সে সম্মান তার চেয়ে বেশি হবে না। এই দেশের সরকার প্রধান আছেন, তাও সম্মান না। আপনি হলো গ্লোবাল সেলিব্রিটি, আপনি আন্তর্জাতিকভাবে সম্মানিত। আপনি যদি আজকে চলে যান এখান থেকে, তাহলেও আপনার কিচ্ছু আসে যায় না, আপনি তার চেয়ে সম্মানিত চেয়ারে আছেন। তাহলে কেন এটাকে আঁকড়ে রেখে আপনি দেশে একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি করবেন? আপনি স্পষ্টভাবে বলে দেন অমুক তারিখে অমুক মাসে নির্বাচন হবে। পুঁজিবাজারে যারা এই যে এতগুলো লোক নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, শোষিত হচ্ছে, লুণ্ঠিত হচ্ছে তাদের সম্পদ, তাদেরকে আপনি সরিয়ে দেন একদিনে। কেন? আপনি যদি সত্যিকার অর্থেই দেশপ্রেমের প্রমাণ রাখেন, তাহলে আগামীকাল নির্বাচনে এই কমিশন, এই দুর্নীতিবাদ কমিশন, এই যে মহসিন লালারুকের স্বামীকে এই সামিট গ্রুপের অ্যাডভাইজার, রাশেদ মাকসুদকে এই সামিট গ্রুপের অ্যাডভাইজার ছিল, ইস্টার্ন ব্যাংকের লুটতরাজ করে দুর্নীতি দমন কমিশনের যার মামলা হয়েছে, তাকে এই ফুল কমিশন দিয়ে তারা কি করবে? কি করবে এই চোররা, এই লুটা? আপনারা 22 জনকে অপসারণ করেছেন, তারা যদি নিশ্চয় দোষী হয়ে থাকে, চাকরিচ্যুত করেছেন, অবশ্যই আরো 100 জন করেন, 1000 জন করেন। ডিএসসি চেয়ারম্যান মমিনুল হক কে? হুইসি এই রাশেদ মাকসুদের বন্ধু, অবৈধভাবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। যদি তদন্ত করা হয়, সাংবাদিকরা কেন প্রশ্ন করে না? সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলছি, কোনো ভয় নাই, আমরা নির্ভয়ে কথা বলি। কেন? একটা জিনিস পেয়েছি, ডক্টর ইউনূসকে ধন্যবাদ, আপনি বাক স্বাধীনতা ফিরে দিয়েছেন, আপনি সমালোচনা করার অধিকার দিয়েছেন আমাকে। আজকে যদি আমি স্বৈরাচারী সরকারের আমলে 30 বছর যখন আমি নির্যাতিত হয়েছি, আমি বঞ্চিত হয়েছি, আমার 30 বছর চাকরিতে একটা প্রমোশন হয়নি, একটা টু শব্দ করতে পারিনি, কারণ আমার ভয় ছিল হয় গুম হবো, আর নাহলে ক্রস ফায়ারে যাবো, আর নাহলে দেখা যাবে যে আমার বাসায় কিছু হিরোইন অথবা ইয়াবা রয়ে গেছে, এই মামলায় আটক হয়ে যাবে। সেই দিন তো আজ নেই। অন্তত আমরা কথা বলতে পারছি, যে যার কথা বলতে পারছে, কিন্তু কথা বলার স্বাধীনতা এরকম হয়ে গেছে আবার মনে হয় যে মানে যে যা পারে তাই বলতে পারে। এটা না, গঠনমূলক কথা বলতে হবে, ন্যায্য কথা বলতে হবে, দেশপ্রেমের কথা বলতে হবে। আমরা এমন জায়গায় হাঁটিনি যে দেশের প্রধান যারা আছেন, সমস্ত বাহিনী, গোয়েন্দা সংস্থা থেকে সবার দ্বারস্থ হয়েছি। তাদের কি দেশপ্রেম নেই? তাদের কি কমিটমেন্ট নেই? তাদের কি দায়িত্ব নেই? তারা কি এই বিনিয়োগকারীদের পাশে দাঁড়াবেন না? আমরা দেখতে চাচ্ছি কি করেন তারা। তারা যদি আমাদের এই 33 লাখ বিনিয়োগকারীর পাশে না দাঁড়ান, তারাও প্রশ্নের সম্মুখীন হবেন এবং আল্লাহর দরবারে তাদেরও বিচার হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাদের ছাড়বেন না। আপনারা দেখছি, আমরা দেখছি না, টাকার বস্তা নিয়ে ঘরে রেখেছে, আজকে সেই টাকার বস্তা পড়ে রয়েছে, জীবন বাঁচানোর জন্য পালাচ্ছে। এর থেকে শিক্ষা নেব না আমরা? এই লুটতরাজকারীদের থেকে আমরা শিক্ষা নেওয়া উচিত না? এরকমও তো দেখেছি বিচারপতি, যিনি মানে দায়িত্বহীন কণ্ঠে কাউকে মানেননি, তিনি শুয়ে আছেন কলার পাতায়। আমরা দেখিনি? আমাদের সব দিকেই দৃষ্টি আছে, সব কিছুই আমরা দেখি। আমি আবারও বলতে যাচ্ছি একটা কথা, আমার এই মূল বিষয়টা আমার, সেটাই আমি পাঠ করব, কিন্তু আমি শুধু বলতে যাচ্ছি মার্কেটের যে বেহাল দশা, এইখান থেকে যদি নিষ্কৃতি না পায় এই বিনিয়োগকারী,
কাউকে আমরা ছাড় দিব না। আমরা এরপরে উত্তরোত্তর কঠিন আন্দোলনে যাব, যেটা চিন্তাই করতে পারবে না আমাদের, কারণ আমাদের কোনো ভয় নেই। আমরা নির্ভীক, আমরা স্বচ্ছ, আমাদের জবাবদিহিতা আছে। আমরা কখনোই এই বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশের, আমার সন্তান সে একজন সমন্বয়কের ভূমিকায় ইতালির থেকে সে ভূমিকা রেখেছে, আমি তার নাম তালিকায় নাই। আমি বলেছি এই আমাদের সমন্বয়ক যারা এই যে আজকে আসলো তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এই ইয়াং জেনারেশন তারাই তো নেতৃত্ব নেবে দেশের, ঠিক আছে, কিন্তু আমি তাদেরকেও বলি তাদেরও যদি আর্থিক দুর্নীতির কলঙ্ক আসে তাদেরকেও সাবধান হতে হবে। সবাই কিন্তু সব কিছুই জানে, সব কিছুই বোঝে, সবাইকে স্বচ্ছ হতে হবে, ন্যায়ের পথে চলতে হবে। অন্যায়কে যারা সমর্থন করে তারাও অন্যায়কারী, এটাই হলো কথা। আমরা কারো অন্যায় সমর্থন করবো না, তাদের স্বচ্ছতার সাথে অগ্রসর হতে হবে, তাহলে তাদের নেতৃত্ব মানবে। তারা যদি অর্থের লোভে অর্থের কাছে নিজেকে বিক্রি করে তাহলে কিন্তু একদিন এই সমন্বয়করাও প্রশ্নের সম্মুখীন হবে, তাদের জীবনও হুমকির সম্মুখীন হবে, সবাইকে বুঝতে হবে। আমি সমন্বয়কের কথা, আর আমার সাংবাদিক ভাইরা বলে যে আপনি সমন্বয়কের কথা আপনার ছেলে বলেন না কেন? আমি বলছি যে এটা দিয়ে আমি কোনো ক্যাপিটাল করে আমি পার্সোনাল গেইন করতে চাই না, যার জন্য আমি প্রকাশ করি। কারণ আমার উদ্দেশ্য হলো 33 লাখ বিনিয়োগকারী, তাদের যদি জীবন বাঁচে আমিও বাঁচবো, দেশ বাঁচবে। আর যদি 33 লাখ বিনিয়োগকারী জীবন বিনষ্ট হয়ে যায়, অনেকে আত্মহত্যা করেছে, অসুস্থ হয়েছে, স্ট্রোক করেছে, অনেকের নাম জানি, কার নাম বলবো? সর্বশেষ শাকিল লিবিতে আমার এক পরিচিত লোক, মিন্টু নাম, তার কয় কোটি টাকা লোন, মার্জিন লোন নিয়ে ফোর্সেল হয়ে সে হসপিটালে, গ্রিন লাইফ হসপিটালে আইসিইউতে ছিল, এখন বেঁচে আছে নাকি মরে গেছে আমি জানি না। অনেক ইতিহাস, অনেক জনের কথা জানা আছে, আরো 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 মারা গেছে ইত্যাদি হচ্ছে। তাহলে কি করবে? আমি আরেকটু ইঙ্গিতপূর্ণ কথা বলতে যাচ্ছি যে আমরা কিন্তু সব সচেতন। বর্তমান সরকারের ভিতর উপদেষ্টা যারা আছেন তাদের সম্পর্কে আমার একটি কথা, আপনারা কিন্তু আবারও বলছি নির্বাচিত না, আপনারা কিন্তু নির্বাচিত না, আপনারা কিন্তু নির্বাচিত না। যদি নির্বাচনের তফসিল ঘোষণা হয় তাহলে কিন্তু আপনাদের যারা অন্যায়কারী তাদের কিন্তু দৌড়ায় পথ পালানোর পথ পাবেন না। আপনাদের স্বচ্ছভাবে, যেহেতু দায়িত্ব একটা বিপ্লবের মাধ্যমে আপনারা এসেছেন, আপনাদের দায়িত্ব হলো স্বচ্ছতার সাথে জনসেবার জন্য যা যা করার তাই করবেন। আর যদি আপনার উল্টা পথে বলেন, আপনি সালেউদ্দিন আহমেদ আপনি বলেছেন ডিম যখন প্রাইস হাই হয়েছে, ডিম কেনার সাধ্য নাই মানুষের, আমরা প্রস্তুত করেছে, সাংবাদিকরা প্রস্তুত করেছে, আপনি বলেছেন আমি তো ডিম বানানোর মেশিন দিয়ে ডিম বানাইতে পারবো না। এটা কোনো জনপ্রতিনিধির কথা? ফলের দাম বেড়েছে, ট্যাক্স বসানো হয়েছে অতিরিক্ত, সাংবাদিকরা প্রস্তুত করেছে ফলের দামে ট্যাক্স বাড়িয়েছি, আন্দোলন করবে ফল ব্যবসায়ীরা, উনি বলেছেন আন্দোলন করুক করুক, কি সুন্দর কথা। ওনার আমার প্রতিনিধি পুঁজিবাজার বিনিয়োগকারী খালেদ মহিউদ্দিন প্রশ্ন করেছে। আর সবচেয়ে বড় কথা কি, ওনার যারা, উনি যাকে বসিয়েছেন সেই রাশেদ মাকসুদ, ওনাকে সাংবাদিক, আমাদের আপনার সাংবাদিক ভাইরা আছেন এখানে অনেকে, যারা ছিলেন এখানে শতাধিক সাংবাদিক, আমি এবং আমার অর্গানাইজেশন, আমার সংগঠনের লোক ফরিদ আহমেদ, আমরা দুইজন গেছি সেইখানে ভিতরে, সেনাবাহিনী মানে সব বাহিনী দিয়ে ভরে গেছে। ওনার মনে হয় যে জামাই আসছে, জামাইবাবু আসছে তাকে রিসিপশন করার জন্য। আমরা আশ্চর্য হয়েছি, উনি বলেই ফেলেছিলেন যে এটা সেনাবাহিনীর কাজ কি তাকে সমর্থন দিয়ে এইভাবে আনা। আমরা আশ্চর্য হয়েছি, পরে শুনেছি যে তার একটা লিঙ্কেজে সেই সেনাবাহিনী ভুল ইনফরমেশনে এসে তাদেরকে বেধড়ক পিটিয়েছে। কেন এরকম কেন হবে? আর যে তার নিজের অফিস নিয়ন্ত্রণ করতে পারে না, এই সেন্সিটিভ একটা মার্কেট, 33 লাখ বিনিয়োগকারী যেখানে নিঃশেষ হয়ে গেছে, তাদের দায়িত্ব দিয়েছে এই ডাকাত, আমাদের এই যে অযোগ্য একটা ডাকাতকে, দুর্নীতিকার রাশেদ মাকসুদকে। আবার উনি তার পক্ষে ছাপাই গান, তিনি বলেন হি ইজ ডুইং এভরিথিং ওয়েল, সালেউদ্দিন আহমেদ, হি ইজ ডুইং এভরিথিং ইন অ্যাকর্ডিং উইথ দ্য ইনস্ট্রাকশন অফ মি। তার নির্দেশে উনি কাজ করে যাচ্ছে, ভালো কাজ করছে। কেমন ভালো কাজ করছে? 33 লাখ বিনিয়োগকারী বুঝে তার ক্যাপিটাল কোথায় গেছে, কি পরিমাণ গেছে। RSI আর 11 বিশ্ব রেকর্ড করেছেন উনি, বিশ্ব রেকর্ড করেছেন। বাংলাদেশের ইতিহাসে RSI এরকম নেই। এই যে আমাদের সমন্বয়কের প্রতিনিধি বলে গেলেন যে মার্কেট ফি 9 পয়েন্ট সামথিং, বাংলাদেশের ইতিহাসে এইরকম পিতে পৃথিবীর সব মানুষ দৌড়িয়ে আসার কথা, বিনিয়োগের কোনো আস্থা নেই। আস্থার ফেরিওয়ালা রাশেদ মাকসুদ, সে ব্যর্থ, সম্পূর্ণভাবে ব্যর্থ, কেউ তাকে আস্থা আনে না, কেউ করে না। উনি তার কথা শুনলেই মার্কেট পড়ে যায়। উনি একদিন চলে যাবে, এই গুজবে মার্কেট বেড়ে গেছে, আবার জামাই আদরে আসছে, পড়ে গেছে। পাক ভারত যুদ্ধ লেগেছে, পাকিস্তান এবং ভারতের ইন্ডেক্স বেড়ে যায়, আর বাংলাদেশে এসে পড়ে, বাংলাদেশের পুঁজিবাজারে এসে পড়ে যায়। তার মানে কি? তার অর্থ কি দাঁড়ায়? যেখানে বোম পড়ে সেই দেশে নাই,
বাংলাদেশে পুঁজিবারে মানে রাশেদ মাকসুদ আসছে, মিটিং আসছে, এই খবর হয়ে গেছে গা, বাস মার্কেট শেষ, মার্কেট শেষ, কোনো বায়ার নেই, বায়ার নেই। এইরকম নাটক চলছে এই বাংলাদেশে। এনজিও আমরা যাকে দোষারোপ করি, এই সরকারের ভিতরে অনেক উপদেষ্টা বিতর্কিত আছে, জনগণের আস্থার বিরুদ্ধে আছে তাদের অবস্থান, জনগণের ভালোবাসার বিরুদ্ধে আছে অবস্থান। এটা ডক্টর ইউনূস সরকারকে বুঝতে হবে, শুধু এনজিও সরকার হলে হবে না। যে গোপালগঞ্জ, ঢাকার কোনো থানায় কোনো উপজেলায় আমরা পাইনি এর ওসি গোপালগঞ্জের নাম, সব গোপালগঞ্জের। ডক্টর ইউনূস সরকারকে সবিনয় শ্রদ্ধা করি, ভালোবাসি, মূল্যায়ন করি। তার জন্য আমি তার একটা কথাই বলছি, এই চট্টগ্রাম যেন গোপালগঞ্জ আরে গোপালগঞ্জ না হয়। ধন্যবাদ সবাইকে। এরপরে আমি পাঠ করতে চাই আজকের পেশ পদ্ধতির বিষয়। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই বিপ্লব 2024-এর পূর্ববর্তী সরকারের শাসনামলে চরম নাজুক ছিল দেশের পুঁজিবাজার ও পুঁজিবাজারের বিনিয়োগকারীরা। খুবই দুঃখজনক যে ঐতিহাসিক জুলাই বিপ্লবের পর বিনিয়োগকারীদের মাঝে যে আশার সঞ্চার হয়েছিল, সেই আশা চরম হতাশায় পর্যবেসিত হয়েছে। মানবেতর জীবনযাপন করছেন বিনিয়োগকারীরা। অনেক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী, বিনিয়োগকারী ও অংশীজনদের শেষ সহায় সম্বলটুকু পুঁজিবাজারে লুণ্ঠিত হওয়ায় তারা পাগল প্রায়। অনেকে আত্মহত্যা, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক করে মারা গেছেন। অনেকে আজ হসপিটালের বিছনায় কাতরাচ্ছেন পুঁজি হারিয়ে। বিসেক চেয়ারম্যান মহোদয়ের বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডে দেশের অর্থনৈতিক উন্নয়নের মেরুদণ্ড পুঁজিবাজার আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একটি দেশের অর্থনীতির চালিকা শক্তি হলো পুঁজিবাজার। পুঁজিবাজার সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সাথে সুসম্পর্ক গড়ে তুলে বিনিয়োগ আকর্ষণ করতে পারেন এমন একজন দক্ষ, যোগ্য ও পুঁজিবাজার বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের দায়িত্বে অধিষ্ঠিত হোক, এই প্রত্যাশা সকল বিনিয়োগকারী ও অংশীজনের। অত্যন্ত দুঃখের বিষয় হলো বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান জনাব খন্দকার রাশেদ মাকসুদ গত 8 মাসের অধিক সময়ে বিনিয়োগকারীদের আস্থা অর্জনে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। উল্লেখ্য, এই উপমহাদেশের মধ্যে দেউলিয়া উপাধিপ্রাপ্ত রাষ্ট্র শ্রীলঙ্কার পুঁজিবাজারও সব দিক দিয়ে বাংলাদেশের পুঁজিবাজারে উপরে অবস্থান করছে। পুঁজিবাজারের পতন রোধ এবং আস্থা ফেরাতে না পারা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান জনাব খন্দকার রাশেদ মাকসুদকে অপসারণের মন্তব্য করেছেন মাননীয় অর্থ উপদেষ্টা। অর্থ উপদেষ্টার এমন উক্তিতে বিনিয়োগকারীরা আশান্বিত ও আশ্বস্ত হলেও পরের দিন তিনি তার কথা থেকে সরে আসেন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বর্তমান চেয়ারম্যান যোগদান করার পর থেকে অদ্যাবধি এই মার্কেটের কলঙ্ক তুলে ধরছি আমি। মার্কেট ক্যাপিটাল হারিয়েছে প্রায় 90,000 কোটি টাকা। মার্কেট সূচক হারিয়েছে প্রায় 1100 পয়েন্ট। 90% বিনিয়োগকারী পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। এ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত জরিপে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান জনাব খন্দকার রাশেদ মাকসুদের প্রতি অনাস্থা দাঁড়িয়েছে 95%-এরও বেশি বিনিয়োগকারী। 95% বিনিয়োগকারী তার অপসারণ চাচ্ছে। মার্কেট RSI দাঁড়িয়েছে 11-তে, যা বাংলাদেশের পুঁজিবাজারের ইতিহাসে সর্বনিম্ন এবং বিশ্ব পুঁজিবাজারের ইতিহাসে সর্বনিম্ন এবং বিশ্ব রেকর্ড করে দিচ্ছে। প্রকৃতপক্ষে বাংলাদেশের পুঁজিবাজার ক্লিনিক্যালি ডেড। পুঁজিবাজার সংশ্লিষ্ট সবাই ইতোমধ্যে মন্তব্য করেছেন যে বর্তমান কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পুঁজিবাজার নিয়ে কোনো ধারণা নেই, বাস্তব অভিজ্ঞতাও নেই। এমনকি পুঁজিবাজারের উন্নতি ও বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের কোনো সদিচ্ছা নেই তার।
একটি প্রতিষ্ঠান যথাযথভাবে পরিচালনার জন্য প্রধান নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে যোগ্যতা গুণাবলী থাকা প্রয়োজন, যার কিছুই নেই তার মধ্যে। কমিশনের উপরে আস্থার সংকটের কারণে গত 8 মাসেও মৌলভিত্তিক কোনো কোম্পানি শেয়ার বাজারে আসার জন্য কোনো আগ্রহ দেখায়নি। এতে শেয়ার বাজার নিস্তেজ হয়ে পড়েছে। বিধিতে না থাকা সত্ত্বেও নিজেদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ, যার মধ্যে আপ্যায়ন বাবদ প্রতি মাসে চেয়ারম্যানের 3000 টাকা এবং প্রত্যেক কমিশনের জন্য 2500 টাকা বরাদ্দ থাকলেও বাস্তবে চেয়ারম্যান সাহেব নিয়েছেন প্রতি মাসে 25,000 করে এবং কমিশনের অন্যান্যদের নিয়েছেন তারা 15,000 টাকা করে। সরকারি নিয়ম অনুযায়ী কমিটির সদস্যদের প্রতি সভায় সম্মানী ভাতা ছিল 3,000 থেকে 5,000 টাকা। আর বাস্তবে ওনারা প্রতি মাসে বলছি, কিন্তু মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই এই বহি সদস্যদের এই যে টাস্ক ফোর্স, যাকে আমি টাবিস বলি, তারা 2 লক্ষ টাকা করে এখানে সম্মানী ভাতা নিয়েছে। চিন্তা করেন জনগণের লুণ্ঠিত টাকা কি করেছে তারা। সম্পূর্ণরূপে পুঁজিবাজার স্বার্থবিরোধী এবং বেআইনি কাজ। বিধির বিভিন্ন শর্ত যোগ্যতা শিথিল করে নিজের পছন্দ মতো বিভিন্ন তালিকাভুক্ত কোম্পানিতে স্বাধীন পরিচালক নিয়োগ করেছেন এই রাশেদ মাকসুদ কমিশন। সিকিউরিটিজ আইন বহির্ভূতভাবে বিনিয়োগকারীদের কাস্টমার কনসলিডেটেড অ্যাকাউন্ট সিসিএ অ্যাকাউন্টে অর্জিত সুদ প্রদান থেকে বিনিয়োগকারীদের বঞ্চিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন এই রাশেদ মাকসুদ। এটার ব্যাখ্যা আমি পরে দিব। বর্তমান কমিশনের চেয়ারম্যান ও কমিশনারগণ কর্তৃক পুঁজিবাজারে অব্যবস্থাপনা ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ দায়িত্ব গ্রহণের পরপরই কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই বহুসংখ্যক কোম্পানিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করে তিনি বাজারের সর্বনাশ দেখেছেন, যার মাধ্যমে লক্ষাধিক বিনিয়োগকারীদেরকে পথে বসিয়ে দেওয়া হয়েছে। 9 মে অর্থাৎ গতকাল 2025 তারিখ অনুযায়ী প্রতিবেশী দেশগুলো এবং আমাদের দেশের পুঁজিবাজারের সূচক নিম্নরূপ: ভারত 79,454, পাকিস্তান 1,07,174 আর বাংলাদেশ 4,802। ভারতের একদিনে ইন্ডেক্স যা বাড়া কমা হয়, টোটাল বাংলাদেশের টোটাল পুঁজিবাজারের ইন্ডেক্স সেটা। অতএব উপরে উল্লেখিত তথ্যের ভিত্তিতে নিশ্চিতভাবে বলা যায় যে বাংলাদেশের পুঁজিবাজারকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে বিএসসি চেয়ারম্যান জনাব খন্দকার রাশেদ মাকসুদকে অপসারণ অনিবার্য এবং অতি জরুরি। আগামীকাল 11 মে 2025 রোজ রবিবার 12 ঘটিকায় মাননীয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে তার বাসভবন যমুনায় অনুষ্ঠিতব্য পুঁজিবাজার উন্নয়ন ও শক্তিশালীকরণ বিষয়ক সভায় প্রধান স্টেক হোল্ডার 33 লাখ বিনিয়োগকারীদের প্রতিনিধি অন্তর্ভুক্তির জোর দাবি জানাচ্ছে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন। ধন্যবাদ সবাই।